এদিকের ঝুল বারান্দাটা থেকে পাশের বারান্দা সমেত ঘরটাকে যতটুকু দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে কোনো কিছুর উদযাপন চলছে সেখানে। আসলে চলছিল, এতক্ষণে থেমে গিয়েছে। জানালার গ্রিলের সাথে বাঁধা বেলুনগুলো একে অন্যের সাথে বাড়ি খাচ্ছে এলোমেলোভাবে উত্তাল বাতাসে। সেগুলো নীল, লাল, সবুজ, গোলাপি, সাদা, বেগুনি, কমলা সহ রংবেরঙের, নরম এবং খানিকটা কুঁচকে গিয়েছে। ঘর্ষণে স্থির বিদ্যুৎ উৎপন্ন করছে হয়তো, ফলে একে অন্যের সাথে লেপ্টে আছে তো দূরে সরিয়ে দিচ্ছে। তিলো জানতে পেরেছে সেখানে 10 বছরের একটা ক্যান্সার আক্রান্ত ছেলে ভর্তি আছে। কিছু চিকিৎসার জন্য তাকে কয়েকদিন এখানে থাকতে হবে। আজ, এখন গতকাল হয়ে গিয়েছে, কারণ রাত বাজে 1:30, তার জন্মদিন ছিল। তারই ছোটখাটো উদযাপন করা হয়েছে এখানে। বারান্দার মেঝেতে এখনো সোনালি ফয়েলে মোড়ানো কেকের নিচের কার্ডবোর্ডটা পড়ে আছে। অন্ধকারে দেখা না গেলেও তিলো জানে পিঁপড়াদের একটা বিশাল দল এখন ব্যস্ত ভঙ্গিতে নিজেদের তুলনায় আকারে বড় কেকের গুঁড়া নিয়ে পালিয়ে যাচ্ছে। এটা তাদের অধিকার। কালো কালো পিঁপড়া, খয়েরি খয়েরি কেকের গুঁড়া। দরজার সাথে লেগে থাকা ছোট্ট গোল কাচের জানালা দিয়ে দৃশ্যমান হয়ে থাকা নিরাবরণ বিছানাটি এবং বিছানার উপরের উদ্ভূত দেহটি, যেটি সাদা বর্ণের অসংখ্য ছিদ্রবিশিষ্ট বিশেষ কাপড়ে মস্তকসহ সর্বাঙ্গ আবৃত হয়ে আছে এবং মুখে পরিহিত বিশেষ যন্ত্র আর আশেপাশে দানবাকৃতির যন্ত্র সমেত দৃশ্যমান হয়ে রয়েছে। একজোড়া অশ্রুসজল চোখ ছিল তার উপর নিবন্ধ। সে অনিরুদ্ধ দর্শনে চেয়ে আছে। আহানের শারীরিক অবস্থা একদমই স্থিতিশীল নয়। কাউকে আইসিইউতে ঢুকতে দেওয়া হচ্ছে না। রিয়া সেই কখন থেকে ছোট্ট জানালাটা দিয়ে তাকিয়ে দেখছে ওকে। বারবার চোখে পানি জমে ঝাপসা হয়ে আসছে তার দৃষ্টি। পরক্ষণে সেটা মুছে ফেলে পলক ফেলে নিজের দৃষ্টি পরিষ্কার করে নিচ্ছে। এখানে ওদের বন্ধুরা সকলে রয়েছে। আহানের বাবা মা আর বোনও এসেছে। অবাক করা বিষয় হল রিয়ার বাবা মাও এসেছে। তারা সমব্যথী এই মুহূর্তে। ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে যখন জানালেন তিনি দুঃখিত এবং মাত্র কিছুক্ষণই রয়েছে এখন আহানের হাতে। আহানের মায়ের হৃদয়বিদারক চিৎকারে পরিবেশটা মুহূর্তেই অসহনীয় হয়ে উঠেছিল। আজ সন্ধ্যার কিছু আগে আহান একটা টিউশনি করে বেরিয়েছিল। বাইকটা নিয়ে বড় রাস্তায় উঠতেই পেছনে থেকে একটা মালবাহী একটা ট্রাক ধাক্কা দেয় তার বাইকটাকে। আহান ছিটকে গিয়ে সামনে পড়ে। ট্রাকটা নিজের উপর নিয়ন্ত্রণ আনার আগেই আহানকে আরেকবার আঘাত করে। এখানে কেউ কাউকে দোষারোপ করার না থাকলেও আহানের বাবার মাঝে অনুতাপ বোধটাকেও খেয়াল করতে না চাইতেও সকলের সামনেই বারবার উপস্থাপিত হচ্ছে। রিয়ার চেহারায়ও মাত্র কয়েক ঘন্টার দুশ্চিন্তা এবং দুঃখটা খুব বেশিই দৃশ্যমান। আহানের মা ইতিমধ্যে 2 বার জ্ঞান হারিয়েছেন। এখন নিজেই পাশের কেবিনে ভর্তি হয়েছেন। তিলো ডাক্তারের মুখে তাদের দুঃখিত হওয়ার খবরটা শোনার পর থেকেই এই 5 তলার শেষ মাথার বারান্দাটায় এসে দাঁড়িয়েছে। এখানে দুপাশে 2 কেবিনের আরও 2টো ছোট ছোট বারান্দা আছে। তিলোর হাতের ডানপাশের বারান্দাটা যে কেবিনের, সেই কেবিনের ছেলেটির জন্মদিন ছিল। বাচ্চাটি হয়তো ঘুমে অচেতন, যার জন্মদিন সফলভাবে সমাপ্ত হয়েছে। বারবার তিলোর ভেতরটা মুচড়ে উঠছে। ও কারো মৃত্যু নিয়ে খুব গভীরভাবে ভাবতে পারে না। ভয়ঙ্কর রকমের একটা অনুভূতি ওকে গ্রাস করে ফেলে, বিশেষ করে কম বয়সী কারো মৃত্যুতে। তিলো এজন্য প্রকৃতির এই মৃত্যু নামক নিয়মটার উপর ভীষণ নারাজ। ওর মনে হয় কম বয়সী কারো মৃত্যু আসলে তার পূর্ণ অধিকার কেড়ে নেওয়া। জীবন তো সে একটাই পাবে। তবে কেউ কেন বেশি সময় এই সুন্দর পৃথিবীতে থাকতে পারবে আর কেউ কম সময়? এটা কি ধরনের বৈষম্য? তার কি এমন দোষ যে তার থেকে বেঁচে থাকার অধিকার বা ধীরে ধীরে বয়োবৃদ্ধ হওয়ার অভিজ্ঞতা কেড়ে নেওয়া হবে?
তিলোর মনে হয় এমনকি ওর বিশ্বাস আহানের হাতে বেশি সময় নেই। তিলো জীবনে এই প্রথমবার নিজের বিশ্বাস সঠিক হওয়ার অসফলতা কামনা করছে। সে হয়তো এবার ব্যর্থ হতেই বেশি খুশি হবে। তিলো বারান্দায় দাঁড়িয়ে রাতের নিস্তব্ধ শহরটাকে স্থির নয়নে দেখে চলেছে। এই মুহূর্তে নিজেকে দার্শনিক মনে হচ্ছে তার। সে পর্যবেক্ষণ করছে শহরটাকে। আনিস সাহেব চলে গিয়েছেন। তিলো নিজেই ওনাকে জোর করে বাড়ি ফিরিয়ে দিয়েছেন। তিলো এখানে চুপি চুপি এসেছে কারণ সে একা থাকতে চায়। ওদের কথাগুলো কানে যতই যাচ্ছে, ওদের হাহুতাশ, ততই তিলোর নিজের মাঝে বুকের বোঝাটা ভারী হচ্ছে। বাতিলকৃত পুরাতন নক্ষত্রপুঞ্জ, পতন ঘটেছে যাদের আসমান থেকে, পুনরায় সজ্জিত হয়েছে পৃথিবীতে নকশায় নকশায় আর রাস্তায় রাস্তায় আর টাওয়ারে টাওয়ারে আর বাড়িগুলোতে। হানা দিয়েছে সেখানে পোকারা। তারা আকৃষ্ট হয়েছে রংবেরঙের বাতিতে। হাসপাতাল অদ্ভুত একটা জায়গা। কারো জীবনের সূচনা এখানে, হয়তো কারো জীবনের সমাপ্তি। একটা জীবনে এমন অনেকের যাতায়াতই চোখে পড়ে। আচ্ছা, যে চলে যায় তার অনুভূতি কেমন? কেমন লাগে এই মায়াবী পৃথিবীর মায়া ত্যাগ করতে? কেমন লাগে সব ছেড়ে যেতে যদি সে মুহূর্তে সে সবকিছু অনুভব করতে পারে? হিংসা হয় কি যারা বেঁচে থাকে তখনও তাদের প্রতি? তিলো ছোটবেলায় হিংসা করত ওর ছোটদের। ওর ধারণা ছিল কেবল বৃদ্ধ হয়েই মানুষ একই সময়ে মারা যায়। তিলো যখন মারা যাবে তখনও ওর ছোটরা বেঁচে থাকবে। খুবই হিংসাত্মক একটা বিষয়। এখন বোঝে সেগুলো কেবলই বোকামি। বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষায় এটা করত, কেননা তখনও বাস্তবতা না চিনে ও বাবা মায়ের তৈরি সুরক্ষা বলয়ের ভেতর অবস্থিত নরম গদিতে রাজকন্যার মতো শুয়ে থাকত। বাবা মা যেন আলাদিনের জিনি, তবে তার থেকে ভালো। আলাদিনের জিনিটা কেবল 3টা ইচ্ছাই পূরণ করতে পারে, কিন্তু এই দুটো জিনি সব ইচ্ছা পূরণ করতে পারে। জীবনটা কত সহজ ছিল। স্ট্রিটলাইটের উপরে সাদার উপর ফোটা ফোটা দাগে চিত্রিত পেঁচার বাচ্চাটা কুর্নিশে নিচু হয়েই আবার উঠে পড়ল একজন জাপানিজ ব্যবসায়ীর মতো অতি শিষ্ট আর অনবদ্য ঢঙে। তিলো একদৃষ্টিতে সেটার দিকে চেয়ে আছে। অনেকক্ষণ হয়েছে সে দাঁড়িয়ে আছে। জীবনের কিছু হিসাব কষে নিয়েছে ইতিমধ্যে। ভালোবাসাগুলো কি অসমাপ্ত থেকে যায়? শেক্সপিয়ার বলেছিলেন, ভালোবাসা হল অসংখ্য দীর্ঘশ্বাসের সমন্বয়ে সৃষ্ট ধোঁয়াশা। তবে তিলোর দার্শনিক মন আজ বলছে, সত্যিকারের ভালোবাসাগুলো কখনো না কখনো অনির্ণেয় পরিমাণ নোনা পানিতে ডুবতে থাকা, হাবুডুবু খেতে থাকা বাঁচার আকুতি নিয়ে ডুবন্ত অবস্থায় মুখ বাড়িয়ে শ্বাস নেওয়ার আকুলতা প্রকাশক মুমূর্ষু জীব। শেক্সপিয়ার আরও বলেছিলেন, সত্যিকারের ভালোবাসার পথ কখনো মসৃণ হয় না। ইহা একটি সত্য কথা বলে তিলো বিশ্বাস করে। আরও মনে করে, সে পথের শেষে খাদটাও সবসময় দৃশ্যমান থাকে না। পা পিছলে যেতে সময়ও লাগে না। তিলো দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে পেঁচার বাচ্চাটার দিকে তাকিয়ে তার ভঙ্গিমাটি ফেরত দিয়ে তাকে বলল, ওয়াসুমিনাসাই, শুভ রাত্রি। পরক্ষণেই মনে হল, এটা ঠিক না, আসলে ও আর কখনো এখানে আসবে না। আর না ও আশা করে এই প্যাঁচাটির সাথে ওর আবার দেখা হবে। হয়তো এটাই শেষ বিদায়। তিলো নিজেকে সংশোধন করে বলল, সায়োনারা, বিদায়। যেটা ছিল বাংলা এবং ইংরেজি বহির্ভূত আর কোনো ভাষা, আসলে জাপানিজ সম্ভাষণ যতটুকু ও জানত। তিলো ফিরে এলো ভেতরে। পরিবেশটা থমথমে। এক একজন এক এক রকম হতাশাপূর্ণ ভঙ্গিতে বসে আছে সেখানে। তিলো নিজে গিয়ে ওদের মাঝে বসল। কিছুক্ষণ পরই সেখানে অরিকের আগমন ঘটল। সে আহানকে দেখতে আসার পাশাপাশি তিলোর দায়িত্বে এসেছে। অনি এখানে থাকলেও এই পরিবেশে কোনো দর্শনীয় দৃশ্যের উপস্থাপন ওর মাথায়ও আসছে না।
সে একবার আর চোখে অরিককে দেখে নিজের দৃষ্টি সংযত করে ফেলল। রাত 2:30 থেকে আহানের অবস্থা আরও খারাপ হতে শুরু করে। এদিকে কান্নার রোল পড়ে গিয়েছে। তিলো মূর্তির ন্যায় বসে আছে। তার চোখের সামনে এই প্রথম কারো মৃত্যু হতে চলেছে। এর আগে সে মৃত্যু পরবর্তী মৃতদেহ দেখেছে, কিন্তু মৃত্যুর মুহূর্তে উপস্থিত ছিল না। অরিক ওকে ফিরিয়ে নিয়ে যেতে চাইলেও সে রাজি হয়নি। রাত 3টার দিকে আহান তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। মাল্টিপ্যারা মনিটরে তার ইসিজির হৃৎস্পন্দনের বন্ধুর সারিটা সোজা হয়ে গেল। ক্ষীণ তীক্ষ্ণ আওয়াজটা এখন যেন বুক ছিদ্র করে দেওয়ার মতো যন্ত্রণাদায়ক। অক্সিজেনের বুদবুদ আর নেই। তার বুকটা আর ওঠানামা করছে না। মৃত্যুর কিছু মুহূর্ত আগে থেকে তার ডান হাতটা রিয়ার 2 হাতের মাঝে স্যান্ডউইচের মতো ধরা ছিল। আহানের মৃত্যু সংবাদটা বদ্ধ ঘরটা থেকে বেরিয়ে ছড়িয়ে পড়ল প্লেগের ন্যায় দ্রুত। তিলোর কানে যখন সংবাদটা পৌঁছালো, তিলো তখন পাশে একটা কাঁধ পেয়েছে যেখানে সে আশ্রয় পেতে পারে। যে জায়গাটার আশা সে করেছিল আহান আর রিয়ার বিয়ের দিন তাদের জুটিটা দেখে। তিলো ভাবতেও পারেনি যতদিনে সে সেটা খুঁজে পাবে ততদিনে ওদের ভেতরকার ভাঙন দেখতে হবে। তিলো খবরটা নিতে পারছিল না। পড়ে যেতে নিতেই অরিক ওকে নিজের বুকে আঁকড়ে ধরল। তিলো ঘুরে দাঁড়াল। অশ্রুসিক্ত নয়নে অরিকের মুখের দিকে একবার তাকাল। এরপর ওর প্রশস্ত বুকে মুখ গুজে চিৎকার করে কেঁদে উঠল। শব্দটা অরিকের বুকেই আবদ্ধ থেকে গিয়েছে। অরিকও এবার তিলোকে শক্ত করে নিজের বুকে মিশিয়ে নিল। এতটা কাছে এই প্রথমবার তারা। কিন্তু সেই অনুভূতি অনুভব করার কোনো তারা তাদের ভেতর নেই। রিয়া একদম চুপ করে বসে আছে আহানের ক্ষতবিক্ষত স্থির মুখটার দিকে তাকিয়ে। ওর শরীরের যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গটা কেটে ফেলা হয়েছে। তার মস্তিষ্ক এবং হৃদয় অনুভূতিহীন একটা পুতুল যেন সে। আহানের মা এখনো জানেন না যে তার ছেলে ইতিমধ্যে পরলোক গমন করেছে। রিয়ার বাবা মাও আজ ওকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন। ওদের বন্ধুরা কারো চোখই শুকনো নেই। অনিকেত নিজের অজান্তেই রেগে সেখান থেকে বেরিয়ে গিয়েছে। আর বাকিদের অবস্থাও একই। চিকিৎসা বিজ্ঞানের অভিধানের সাথে সাধারণ অভিধানের একটা অমিল হল, চিকিৎসা বিজ্ঞানের অভিধানে নিশ্চিত শব্দটার কোনো স্থান এখনো নেই। কোনো চিকিৎসক বলতে পারে না যে তার রোগী নিশ্চিত সেই সময়ই মারা যাবে বা বেঁচে থাকবে। তারা ধারণা দিতে পারেন যে এই কয়েক মাস বাঁচবেন, তবে সুনির্দিষ্ট দিনটা কোনো দিনই বলতে পারেন না। যখন একজন রোগী মারা যাবে বলে তারা বুঝতে পারেন, তারা সরাসরি বলেন না যে মারা যাবেন। তারা বলেন তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়ে ওনার যা মন চায় খাওয়ান। দুটো গল্প বলি, সত্য ঘটনা একদম। একজন হার্টের রোগী একদম শেষ মুহূর্তে চিকিৎসা করাতে গিয়েছেন। চিকিৎসক ওনার রিপোর্ট দেখে বুঝতে পেরেছিলেন যে উনি মাত্র কয়েক মাসই বাঁচবেন। কোনো চিকিৎসা নেই ওনাকে সুস্থ করার। উনি তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে বললেন। রোগী সেটা বুঝতে পেরে হতাশ হলেও উনি আরেকজন চিকিৎসককে দেখানোর কথা চিন্তা করলেন। 2 দিন পর গেলেন আরেকজন চিকিৎসকের কাছে। সেই চিকিৎসকও ওনার রিপোর্ট দেখে মুখ গোমরা করে ফেললেন, তবে রোগীর অগোচরে। এরপর রোগীর দিকে চওড়া হাসি নিয়ে তাকিয়ে প্রফুল্ল কণ্ঠে ওনার পিঠে চাপড় মেরে বললেন, আরে আপনার তো কিচ্ছু হয়নি, আপনি এখনো 5 বছর বাঁচবেন। এটুকু অসুখে কারো কিছু হয় নাকি? রোগী সেটা বিশ্বাস করেই খুশি ছিল। এবং অদ্ভুত বিষয় হল উনি ঠিক 5 বছরই বেঁচে ছিলেন। তারপর রোগীর আত্মীয় স্বজনরা বলতে লাগল, ডাক্তার বোধহয় 10 বছর বললে উনি 10 বছরই বাঁচতেন। কথাগুলো অরিক বলছিল তিলোকে ফোনের অপর প্রান্ত থেকে।
2 মাস হয়ে গিয়েছে আহান চলে গিয়েছে। তিলো নিজের বিয়েটা স্থগিত করে রেখেছে। মানসিকভাবে নিজেও ফুরবল হয়ে পড়েছে সে। অপূর্ণতার একটা ভয় জেঁকে বসেছে ওর মাঝে। তিলোর বন্ধুমহলও হঠাৎই ছন্দ হারিয়ে ফেলেছে আহানকে হারিয়ে। আসলে তারা আহানের সাথে সাথে রিয়াকেও হারিয়ে ফেলেছে। রিয়াকে আহানের মৃত্যুর পর থেকে আর ভার্সিটিতে দেখা যায়নি। এখন সে নিজের বাবা মায়ের সাথে থাকে। একবার আত্মহত্যা করার প্রস্তুতি নিয়েও সফল হয়নি। ঘর থেকে একদমই বের হয় না। কারো সাথে সে কোনো যোগাযোগও রাখেনি, ওর বাড়িতে গেলেও ও কারো সাথে দেখা করে না। নিজেকে একেবারে গুটিয়ে ফেলেছে। আহানের মায়ের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। এখন সেই এলাকায় গিয়ে ওদের কথা জিজ্ঞাসা করলেই শোনা যায়, ওই যে পোলাডার মরণের পর মাথা খারাপ হইয়া গেছে যে মহিলাডার। প্রাণোচ্ছলতা হারিয়ে ফেলেছে তারা। অরিকও তিলোকে সময় দিয়েছে নিজেকে সামলে ওঠার জন্য। অনিকেত ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় চলে গিয়েছে। ফলে ওরা আরও ঘুমিয়ে উঠেছে। অনি খুব বেশি বাড়াবাড়ি করেনি। আহানের মৃত্যুতে ও নিজেও শোকাহত। তবে অরিকের বাড়িতে সেদিন ওর বাবার যাওয়ার পর থেকে ফাহমিদা বেগম অরিককে উত্ত্যক্ত করে চলেছেন। অরিক ওনার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে আকবর সাহেবের পরামর্শে। কিন্তু এখন সেটা অসহনীয় হয়ে উঠেছে। যতই হোক, ফাহমিদা বেগম অরিকের মা। অরিক তাকে যথেষ্ট সম্মানও করে। তিলো যত দেরি করছে, পরিস্থিতি অরিকের জন্য জটিল হয়ে পড়ছে। তিলোর বন্ধুমহলের সকলে সে রাতের স্মৃতি চাইলেই ভুলতে পারবে না। সারা জীবন এটা বিড়ালের লেজে বাঁধা টিনের কৌটার মতো ঝনঝন শব্দে, উপমা স্বরূপ, পিছু করে বেড়াবে। অরিক এই 2 মাসে সরাসরি একবারও ওকে বিয়ের কথা বলেনি। তবে অরিকের প্রতিবাক্যেই পরোক্ষভাবে সেটা প্রকাশ পেয়েছে। তিলো ওর কথাগুলোতে বিরক্ত কখনোই হতো না। ও নিজেও বুঝতে পারত, ঝামেলাটা আসলে ও বাঁধিয়েছে এবং একটা সম্পর্ক স্থায়ীভাবে স্থাপন করাটা আসলে অধিক সুরক্ষিত একটা ব্যাপার। তবুও তিলোর নীরবতা অরিকের জন্য ছিল বিরক্তির কারণ। তিলোকে চুপ করে থাকতে দেখে অরিক আবারও বলল, তিল, ঠিক আছো তুমি? হুম। কথাগুলো বলতে নিজের ওষ্ঠজোড়া ফাঁকাও করে না তিলো। বর্তমানে তিলো একটু বেশি চুপচাপ স্বভাবের হয়ে গিয়েছে। ধাক্কাটা সামলে উঠলেও গভীর একটা ক্ষত রেখে গিয়েছে। যেমনটা হয়ে থাকে পোড়া দাগগুলো। ক্ষত শুকিয়ে গেলেও দাগ থেকে যায়। তুমি কি কিছু বলবে? অরিক, গল্পটা আসলে আমার ভালো লাগেনি। তিলো, এটা গল্প ছিল না, সত্যি ছিল। তিলো দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলল, আমার একটা ক্ষুদ্র ধারণা তোমায় দেই। সে আসলে ডিসকাউন্ট অফার পেয়েছে। অরিক থমকে গেল ওর কথা শুনে। তিলোর এই হাইপোথিসিস সে আগেও শুনেছে। আহান যেভাবে আঘাত পেয়েছিল, তাতে আসলে অনেকের ধারণা ওর স্পট ডেড হওয়ার কথা। এরপরও যতটা সময় ও বেঁচে ছিল, সেটা ছিল ওর জন্য ডিসকাউন্ট। যেমনটা আমরা পেয়ে থাকি বড় বড় শপিং মলে বা কোনো পণ্য কিনে আরেকটা ফ্রি পেয়ে। এটা অনেকটা এমন যে, একটা পণ্য সে কিনল। সে জানত পণ্যটার দাম এত হতে পারে। কিন্তু সে 20 বা 30% ডিসকাউন্ট পাওয়ায় তার নির্ধারিত টাকা থেকে কিছু টাকা বেঁচে গেল। সেই টাকাটা সে বাড়ি ফিরে টিনের বাক্সে জমিয়ে রাখল বা অন্য কিছু কিনতে পারল। এভাবে সে জীবন থেকে ছেকে ছেকে কিছু সময় সঞ্চয় করে রেখেছে, যেটা ও ডিসকাউন্ট পেয়েছে। যেন সেই গানটার মতো, ইফ আই কুড সেভ টাইম ইন আ বটল। তিলোর এই অদ্ভুত ধারণায় অরিক তাজ্জব বনে গিয়েছিল কিছু সময়ের জন্য। তার হায়াত যতটুকু ততটুকুই তো সে বাঁচবে।
কিন্তু তিলো নিজের ধারণাটা মজা করতে বানিয়েছিল, তাও এত গুরুতর একটা সময়ে এটাই অরিকের কাছে অদ্ভুত লেগেছে। অরিক কিছু সময় চুপ থেকে বলল, তিলো, আমার মা। অরিকের আর কিছু বলতে হয়নি, কারণ অরিক জানে যে তিলো জানে যে অরিক জানে যে তিলো জানে। হয়তো তিলোর আচরণ এতক্ষণ অতিরিক্ত ছিল। তিলো আশা করেছিল অরিক আরও আগেই ওকে হঠাৎই বলে উঠবে, যেটা তোমার দরকার আসলে, আমি বলতে দুঃখিত হচ্ছি, সেটা হচ্ছে দুটো শক্ত চর। কিন্তু অরিক সেটা বলেনি। সে ধৈর্য ধরেছিল। তিলোর আচরণ ওর পরিবারের কাছেই বিরক্তিকর ছিল। অরিক অধিকারপ্রবণ নয়, বরং খুব বেশি সহযোগিতাপূর্ণ। অরিক জীবনসঙ্গী হিসাবে যথেষ্ট অপেক্ষা অধিক। সে যত্নশীল এবং অনুগত সম্পর্কটার প্রতি। তিলোত্তমার মতামতকে সমর্থন করার পাশাপাশি তাকে গুরুত্ব দেয়। আহানের মৃত্যুটার প্রভাব ওর উপর যতটা না পড়েছে, ও আরও বেশি ভেবে ভেবে নিজেকে গুটিয়ে ফেলেছিল। আজ অরিকের কণ্ঠের আকুলতা একটু বেশি। তিলো ভেবেছে কিছুদিন ধরে, জীবন আসলে থেমে থাকে না, ওকে এগিয়ে যেতে হবে। নিজের রুমের সাথে লাগোয়া বারান্দাটায় দাঁড়িয়ে তিলো দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আর দেরি করার প্রয়োজন নেই অরিক, আমরা এগিয়ে যেতে পারি। তিলোর বাক্য দুটো ছিল একদমই অনাকাঙ্ক্ষিত। অরিক যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। কিন্তু এরপরও দ্বিতীয়বার ও জিজ্ঞাসা করল না। ওকে বিরক্ত করতে চায় না নিজের কথা দিয়ে। তিলোর মেজাজটাও এখন নিয়ন্ত্রণে থাকে খুব কমই। প্রতিটা মানুষই নিজের চারপাশে একটা অদৃশ্য দেওয়াল তুলে নিয়েছে। সম্পর্কগুলো শিথিল হয়ে চলেছে। অরিক উৎফুল্ল কণ্ঠে ওকে ধন্যবাদ জানিয়ে ফোন কেটে দেওয়ার আগে তিলো আবারও বলল, দয়া করে খুব সাদামাটাভাবে এটা হোক। আমি কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান চাই না। অরিক ওকে আশ্বস্ত করল যে সে নিজেও চায় না। তিলো বলল, তোমার জন্য আনন্দময় রাত্রি কামনা করছি। অরিক মৃদু হেসে প্রত্যুত্তর করল, তোমার জন্য তার কয়েক গুণ। এরপর একে অপরকে বিদায় জানিয়ে ফোন কেটে দিল তিলো। কত সময় আমরা কতভাবে কাটিয়ে দেই, কিন্তু তাদের মাঝেই লুকিয়ে থাকে এমন কিছু মুহূর্ত যেগুলো অলটপালট করে দিতে পারে পুরো জীবনের ছন্দ। ছন্দময় গতিটা রুদ্ধ করে দিতে পারে একটা মানুষের জীবন। কিন্তু ওতপ্রোতভাবে জড়িত থাকার কারণে বহু জীবনের উপর তার প্রভাব পড়তে পারে। কতটুকু সময় ছিল সেটা যখন আহান আঘাতটা পেয়েছিল? 1 মিনিট? নাকি তারও কম? কিন্তু নাড়িয়ে দিয়েছে ভিতগুলো। মানসিকভাবে আঘাত করেছে তিলোর মতো অতি আবেগী ব্যক্তিগুলোকে। মানুষকে বাঁচতেও সমাজে থাকতে হয়, কিন্তু গাছের মতো যে শিকড় এতটা গভীরে গিয়ে নিজের বেখেয়ালিপনার মাসুল গুনতে হয় সেই গাছের ছায়ায় আশ্রয় নেওয়া প্রতিটা মানুষকে, সেই গাছ থেকে প্রাপ্ত ফলগুলোর আশায় থাকা মানুষগুলোকে। অদ্ভুতভাবে পরিবেশ বদলে দেওয়ার ক্ষমতা থাকে মাত্র কিছু মুহূর্তের। গুমোট পরিবেশটায় শ্বাস নিতেও ভয় হয়। হয়তো নিঃশ্বাসের বাতাসে তাসের ঘরের ন্যায় চারপাশ ভেঙে গুড়িয়ে যাবে। জ্যোৎস্নার ছদ্মবেশ নেওয়া নিয়ন কর্কশ আলোকধারা জানালার গ্রিলের ফাঁক গলে বয়ে এসে তিলোর শরীরে পড়ছে। তিলো শূন্য দৃষ্টিতে চেয়ে আছে, যতটুকু দৃষ্টিসীমার মাঝে পড়ে ততটুকু আকাশ। তিলো চিন্তাও করতে পারে না রিয়ার পরিস্থিতি। ও ঠিক সাহসে কুলিয়ে উঠতে পারে না। কাছের মানুষগুলোকে আঁকড়ে ধরে থাকাটাও একটা কাচের পাত্র হাতে নিয়ে ভাঙাচোরা রাস্তায় হিল জুতায় খটখট শব্দ তুলে হাঁটার মতো। সংবেদনশীল প্রতিটা স্পর্শ। যত্নশীলতা না শিখে কখনোই সেই সম্পর্কে জড়ানো উচিত নয়। সম্পর্কটার পাশাপাশি মানুষটার চারপাশেও গড়ে তুলতে হয় সুরক্ষা দুর্গ। সেটা তার দ্বারাই উদিত হবে সগর্বে। তার সাথে তার পরিখা, কামানের প্রকোষ্ঠ, মাটির তলায় লুকানো বন্দিশালা,
সেই দুর্গের অনাবশ্যক অলঙ্কৃত ঘরগুলো। মানুষটাকে কেবল অর্জন করলেই হয় না, তাকে ধরে রাখার কৌশল জানতে হয়। হেথায় শ্বাস নাও খুব ধীরে, কারণ ভঙ্গিরতায় পূর্ণ সব। আজ শুক্রবার সকাল থেকেই আশাকুঞ্জে মোটামুটি ব্যস্ত একটা পরিবেশ তৈরি হয়েছে। দুপুরে অরিকের পরিবার থেকে হাতে গোনা কয়েকজনই আসবে। বাদ পড়ে যাওয়া অতিথিদের মধ্যে রয়েছে ফাহমিদা বেগম। আকবর সাহেব সরাসরি ওনাকে আসতে নিষেধ করেছেন। সাথে সাথে ফাহমিদা বেগমের বাপের বাড়ির লোকজনকেও উনি নিমন্ত্রণ করেননি। অরিকের নানাবাড়ির দিক থেকে নানা এবং একজন মামাই আসবেন। তিলোর নানাবাড়ির দিকের প্রায় সকলেই রয়েছে। নানা, নানি, দুই মামা তাদের স্ত্রী সন্তান নিয়ে আর খালা ওনার পরিবার নিয়ে আছে। তিলো নিজের বন্ধুদের নিমন্ত্রণ করেছে। তারা সকলে পরিবার নিয়ে আসলেও অনি আসেনি, তবে অনির মা আর আয়াস এসেছে। অনিমার মা বেশ লজ্জিত সেদিন অরিকের বাড়িতে প্রস্তাব নিয়ে যাওয়া নিয়ে। অনি তাদের বলেনি তখনও যে ইতিমধ্যে অরিকের সাথে তিলোর বিয়ে ঠিক হয়েছিল। অনি কেবল গিয়ে ওর বাবাকে বলেছিল যে ওর কাউকে ভালো লাগে আর ও তাকে বিয়ে করতে চায়। অনির বাবাও ছেলের পরিচয় পেয়ে যখন দেখলেন যে এবার আর অনি ভুল কোনো মানুষকে বেছে নেয়নি, তখন তিনি মেয়ের খুশির জন্য কোনো কিছু চিন্তা না করেই চলে গিয়েছিলেন সেদিন। সে বিষয়ে পরবর্তীতে তাকে কেউ আর লজ্জা দেয়নি। অনুষ্ঠানটা একদমই সাদামাটাভাবে হলেও সেটার ন্যূনতম প্রাণ ছিল না। সকলের মাঝেই এক অদ্ভুত ধরনের বিষণ্ণতায় ছেয়েছিল। হয়তো বিষণ্ণতা এক ধরনের ছোঁয়াচে রোগ। তিলো এবং ওর বন্ধুমহলের বিষণ্ণতাই মুখ্য কারণ ছিল এসবের পেছনে। তিলো বেশি সাজেনি। একসময় কল্পনা করত নিজের বিয়েতে সে কতটা সাজবে, কিভাবে সাজবে, কতদিন ধরে অনুষ্ঠান হবে। কিন্তু সেসবের আসলে কিছুই হয়নি। অরিক পছন্দ করে ওকে যে শাড়িটা কিনে দিয়েছে, তিলো সেটাই পরেছে। বিয়ের দিন হিসাবে তার অবস্থাটা বলা যায় হতশ্রী, যে শব্দটা ব্যবহার করা যাবে তাকে বর্ণনার জন্য। তার চোখের দিকে তাকালে যার মুখোমুখি পড়তে হয় তা হল শূন্যতা। তিলোর মাঝে একটা অবচেতন ভয় আছে, ভালোবাসার পূর্ণতা এবং তাকে ধরে রাখার বিষয়ে। সে নিজের ভেতরে ভয়টা ধারণ করেই এই বিয়েতে এগিয়ে চলেছে। ইমন এসেছিল, কিন্তু তুলির সাথে একদমই কথা বলেনি। ব্যাপারটা তুলিকে নতুন করে আরেকবার আঘাত করল। তিলোকে নিজের বোকামির কথা বললেও তিলো কেবল তাকে বলেছে সুন্দরীরা আসলে বোকা হয়। তুলি প্রচলিত এসব কথার ঊর্ধ্বে নয় একেবারে। তুলি সুন্দরী বিধায় সে যথেষ্ট বোকা। যে সকল সুন্দরী রূপের সাথে বুদ্ধিমত্তাও পায় তারা আসলে বিশেষ কেউ হয়ে থাকে। বিউটি উইথ ব্রেইন। তুলি তেমন নয়, সে তুষারের ভাষ্যমতে গর্ধব মস্তিষ্কের অধিকারী। তিলো ওকে আনিস সাহেবকে সবটা খুলে বলতে বলেছে। এতে আনিস সাহেব রেগে গেলেও কোনো উপায় বের করতে পারবেন। ওই যে আলাদিনের চেরাগের জিনি। হুকুমের অপেক্ষা। এরপর যেভাবেই হোক সকল সমস্যা দূর হয়ে যায়। বাবা মা এভাবে বলে না যে হুকুম করুন মালিক, বরং তারা আদুরে স্বরে কিছুক্ষণ পরপর জিজ্ঞাসা করতে থাকে, কিছু খাবি? মন খারাপ? কেন খারাপ? আমাকে বল, কি হয়েছে? খারাপ লাগছে? ডাক্তার ডাকব? ইত্যাদি ইত্যাদি। আরও মধুর কণ্ঠে বলার ভঙ্গিমায় আনুগত্য থাকে না, বরং সেটা অপেক্ষা অনেক বেশি কিছু থাকে। থাকে স্নেহ এবং মমতা, যাকে বলা যেতে পারে জীবনে প্রাপ্ত সর্বোচ্চ কিছু। তুলির আসলে তাকে জানানো প্রয়োজন। এভাবে কতদিন থাকবে? এখন তো তিলোর ভার্সিটিতেও ভর্তি হয়েছে, ক্লাস করে। আনিস সাহেব যদিও বলেছেন তিলোর বিয়ের ঝামেলা মিটে গেলে ওকে নিয়ে নতুন কিছু ভাববেন।
তুলি চাইলে পড়াশোনা শেষ করতে পারে, এরপর কোনো কাজে ভিড়তে পারে, আবার চাইলে আরেকবার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করার পরিকল্পনা করতে পারে। এটা এখন সম্পূর্ণ তুলির ইচ্ছাধীন। তবে তুলির সবেতে ভয়, ভীষণ ভয়। আশাকুঞ্জের ছাদে এবং সামনের ছোট বাগানটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আতিথেয়তায় কোনো প্রকার ত্রুটি আনিস সাহেব রাখেননি। নাসিরা পারভিন খানিকটা অসন্তোষ হলেও সেটা প্রকাশ করেননি। নিজেকে বুঝিয়েছেন, নিজের মেয়ে যেখানে ভালো থাকবে সেখানে ওনার অসন্তুষ্টিতে কী বাজায় আসে। সুষ্ঠুভাবে অনুষ্ঠান শেষে বিকালের বিদায়বেলায় তিলো নিজের আপনজনদের জন্য কেঁদেছে ঠিকই, তবে হয়তো সে ক্লান্ত এই কয়েকদিনের জীবনধারার সাথে। সে হাঁপিয়ে উঠেছে নিজের আবেগের সাথে, কারণ ইতিমধ্যেই সে নিজের আবেগগুলোর সাথে স্বঘোষিত যুদ্ধে কয়েকবার পরাজিত হয়ে মারা গিয়েছে। এখন সে অপেক্ষায় রয়েছে নিজের মৃত্যু অপেক্ষা গুরুতর কোনো নাটকের অপেক্ষায়। তার বিদায় প্রক্রিয়াটা একদমই যেন তার ঘোরের মাঝে ছিল। সে আসলে বিশ্বাস করতে পারছিল না যে সত্যিই সে তার জন্মস্থান, তার শৈশব কাটানো বাড়িটা, তার আপনজনদের ছেড়ে যাচ্ছে। তার মনে হচ্ছিল আশেপাশের পৃথিবী ঘুরছে। সে স্বপ্ন দেখছে, না হলে অন্য জগতে রয়েছে। পুরো প্রকল্পের বাস্তবায়নটা হয়তো খুবই দ্রুত ঘটেছে বা হয়তো খুব ধীরে। তিলো ঠাহর করতে পারল না কোনোটা। ছবিটা ছিল একদম পরিষ্কার আর শব্দগুলো ঠিকঠাকই ছিল। তুষার ওকে জড়িয়ে ধরে কাঁদলে তিলো অনুভব করল সে আসলে বিরক্ত হয়েছে। কেন তা ওর জানা নেই। হয়তো ওকে ওর বিদায়টা বুঝিয়ে দেওয়াটা ও মেনে নিতে পারছিল না। পুরো পরিস্থিতিতে মনে হয়েছে সে কেন্দ্রবিন্দু হওয়ায় মানুষগুলোকে সে আসলে মজা দিচ্ছে, যেটা সে চায় না। পুরো চিত্রনাট্য একদম ঠিক থাকলেও কোথায় জানি একটা দূরত্ব ছিল। কিছু একটা ছুঁতে গিয়েও ছুঁতে পারা যাচ্ছিল না। অনেক পেছনে অনুভূতিরা হামাগুড়ি দিয়ে আসতে লাগল। তিলোর গন্তব্য ছিল অরিকের অ্যাপার্টমেন্ট ভবনটা পর্যন্ত। তাকে সাদরে গ্রহণ করতে উপস্থিত ছিল অরিকের খালা ফাহমিদা বেগমের স্থান দখল করে এবং মামিরা। তিলো তাদের কানাঘুষাও শুনতে পেল, তবে কেউই ওকে সরাসরি আক্রমণ করল না, কারণ তারা সেটা করার ক্ষমতা রাখে না। তিলো অরিকের ছোট্ট মামাতো বোনটার মুখে ওকে নিগ্রো বলতে শুনল, যাকে কিনা দ্রুত তার মা কোলে নিয়ে দূরে গিয়ে দাঁড়াল। এবং পরবর্তীতে তিনি ছিলেন লজ্জায় মর্মাহত, সকলের দিকে ফিরলেন একটা সাহসী হাসি নিয়ে এবং তার কোলে থাকা পরিবারের সবচেয়ে নতুনতম সদস্যটিকে নিয়ে বললেন, আমাদের অরিকের বউ তো দেখি অতি শান্তশিষ্ট। তিলোর কোনো অনুভূতি কাজ করল না তার সম্পূর্ণ কাজটার প্রতি। তার কোনো ক্ষোভ ছিল না বাচ্চাটার প্রতি আর না শিশুটির প্রাপ্ত শিক্ষাটার প্রতি। অতি সাধারণভাবেই তাকে ঘরে তোলা হল। অরিকের অন্যান্য টিনেজ প্রাপ্ত বয়স্ক কাজিনরা হয়তো আরও কিছুক্ষণ তাদের বিরক্ত করত, কিন্তু এখানেও হয়তো অরিকের নিষেধাজ্ঞা ছিল। তিলোর এখন নিজেকেই দোষী মনে হচ্ছে। সে যতটা ব্যথিত তার থেকে অনেক বেশি সকলের সামনে প্রকাশ করেছে। যেহেতু অরিক ওর প্রতিটা বিষয়েই সংবেদনশীল, তাই সেই অতিরঞ্জিত বিষয়টাকেও একই রকম গুরুত্বের সাথে নিয়েছে। ফলাফল এখন হয়তো অনেকের অনেক দিনের পরিকল্পনায় পানি ঢেলে দেওয়া। তারা হয়তো অরিকের বিয়েটা নিয়ে কিছু না কিছু ভেবে রেখেছিল, সেসবই অধরা থেকে গেল। বাসরঘরটাও সাদামাটাভাবেই সাজানো হয়েছে, তবে সেটা তিলোত্তমার পছন্দের হলুদ গোলাপে। তিলোর জানে না এই সময় একটা মেয়ের আসলে অনুভূতি কেমন হওয়া উচিত, তবে সে একদমই অনুভূতিশূন্য ছিল তা নয়। সে অনুভব করছে ঠিক না, সে গবেষণা করছে, চিন্তা করছে।
অরিক ওর পরিচিত বিধায় এক ধরনের অনুভূতি হচ্ছে। যখন একটা মেয়ে তার নবস্বামীকে একদমই চেনে না তখন তার আরেক ধরনের অনুভূতি হয়। যখন কেউ কয়েক বছর প্রেম করে বিয়ে করে তখন তার আরেক ধরনের অনুভূতি হয়। তিলো নিজেকে সেই প্রতিটা অবস্থানে কল্পনা করে মনে মনে দুটো ব্যক্তি সেজে কথা বলছে, কারণ তার হাতে আর কোনো কাজ নেই কল্পনা ব্যতীত। সবচেয়ে মজা পেয়েছে একদম অপরিচিত কারো বউ হিসাবে নিজেকে কল্পনা করে। সে জানে না তার স্বামী কেমন, সে কি রাগী নাকি শান্ত হবে, তার সিদ্ধান্তের গুরুত্ব দেবে। কি রোমাঞ্চকর! তিলো সেই রোমাঞ্চ অনুভব করে পুলকিত। অরিক হয়তো অপরিচিত হলে বেশি ভালো হতো। ওর ভাবনার মাঝেই অরিকের সেই কক্ষে আগমনে তিলোর ভাবনার ঘুড়িটা ভোকাটটা হল। এতক্ষণ এক ধরনের অনুভূতি হলেও অরিকের আগমনে পুরো পরিস্থিতি যেন পাল্টে গেল। দরজাটা বন্ধ করার শব্দে তিলো মৃদু কেঁপে উঠল। এতক্ষণ একরকম ভাবলেও তিলো এখন বুঝতে পারছে সেগুলো নিতান্তই অমূলক ছিল। তিলো অনুভব করল ওর শ্বাসপ্রশ্বাসের উপরে অরিকের পরোক্ষ হস্তক্ষেপ রয়েছে। অরিকের প্রতি পদক্ষেপে তিলোর নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। গভীরভাবে সে নিঃশ্বাস ফেলছে। তিলো উঠে দাঁড়িয়ে অরিককে সালাম দিল। অরিক গম্ভীর কণ্ঠে তার উত্তর দিয়ে এমন একটা অপ্রত্যাশিত আবদার করল যেটা তিলোর জন্য একদমই অনাকাঙ্ক্ষিত ছিল। অরিক ওকে ছাদে যাওয়ার প্রস্তাব দিল। তিলো নিজের ঘোর কাটিয়ে সম্মতি দিতেই রুমের বিছানার তলা এবং কাবার্টের নিচে থেকে তিনটা ছেলে মেয়ে বেরিয়ে এসে প্রায় চিৎকার করে নিজেদের ব্যর্থতা প্রকাশ করে বলল, ভাই এটা কি হলো? সব ভেস্তে দিলই। অরিক যুবতী মেয়েটার, যে আলমারি থেকে বেরিয়েছে, কান টেনে দিয়ে বলল, তোরা যে আমার বাসর ভেস্তে দিতিস, তার বেলায়? মেয়েটা কান ছাড়িয়ে নিতে নিতে বলল, লাগছে তো। ছাড়, কিছুই তো করতে দিলই না। বাজে লোক একটা। এতেও সমস্যা। না হলে তোদের প্রেম করা দেখতাম রাত জেগে। অরিক তখনও ছাড়েনি ওর কান। এবার আরেকটা ছেলে, যে খাটের তলা থেকে বেরিয়েছে, মেয়েটার কান ছাড়িয়ে নিয়ে বলল, ভালো হয়ে যাও মাসুদ। ভালো হতে টাকা লাগে না। অরিক ভ্রু কুঁচকে বলল, কথাটা আমার তোদের বলা উচিত। বোকারদুল কোথাকার। তিলোর হাত ধরে বলল, চলো তিল। এই চিড়িয়াখানার জীবগুলো দেখে শান্তি নেই। তোমাকে মিরপুর চিড়িয়াখানায় নিয়ে যাব। তিলো এতক্ষণ ওদের কাহিনী দেখে মুখ টিপে হাসছিল। আফসোস হচ্ছে তুষারটা ওর ছোট। না হলে ও নিজেও এই কাজটা করত। ইতিমধ্যে তিলো ঠিক করে ফেলেছে অভ্রের বাসরে সে এমন কিছু করবেই করবে। অরিক ওর হাত ধরে রুম থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তে পেছনে থেকে আরেকটা ছেলে, সেও আলমারি থেকে বেরিয়েছে, বলে উঠল, এখন তো ভাবিকে পেয়ে আমাদের চিনিসই না। যাও যাও, সময় আমাদেরও আসবে। অরিক ওদের দিকে না ফিরেই বলল, সে সময়গুলো এখনের মতো দুঃসময় হয়ে যাবে। টাটা। তিলো পুরো বিষয়টা বেশ উপভোগ করেছে। আসলে সে এই ধরনের মজাগুলো আগে কখনো করেনি। প্রথমবার এমনটা হওয়ায় ও আনন্দই পেয়েছে। আটতলার ছাদের উপর রেলিংয়ে হাত ঠেকিয়ে ঝুঁকে দাঁড়িয়ে আছে অরিক। পাশে তিলোও প্রায় একই ভঙ্গিমায় দাঁড়িয়েছে। পূর্ণ চাঁদ আকাশে নেই। যতটুকু আছে সে আলো অরিকের চুলগুলোতে যেন প্রতিফলিত হচ্ছে কিছুটা। সে নির্মেদ, সুঠাম, মানানসই উচ্চতার, যদিও বা বলতে পারি সেরকমটা, বিধ্বংসী সুন্দর একটা যুবক সে না হলেও যথেষ্ট যোগ্যতা রাখে সেরকম একটা তকমা পাওয়ার। তার চোখগুলো যেন অবাস্তব কোনো জগতের রাস্তা দেখিয়ে টেনে নিয়ে চলে সেখানে। মৃদুমন্দ বাতাসে গরমটা কমই লাগছে।
মাঝে মধ্যে বাদর উড়ে গেল মাথার ওপর থেকে। এখানে দৃশ্যমানভাবে উপস্থিত দুটি জীব ছিল এতক্ষণ একদম নির্বাক। দুটি ম্যানিকুইন, যারা শপিং মলে দোকানের সামনে একটা দাম্ভিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। তিলো দূরের রাস্তার আলো থেকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকাল। তাচ্ছিল্য ভরে হেসে উঠল এরপরই। অরিক মুখ ঘুরিয়ে ওর হাসির দৃশ্যটা নিজের চোখ দিয়ে লুফে নিল। তিলো ওর দিকে ফিরে তাকাতেই অরিক চোখের ইশারায় ওকে হাসির কারণ জিজ্ঞাসা করল। তিলো দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলল, আমাদের মাথার ওপরের আকাশটা একটা ভ্রম, তাই না? অরিক ভ্রু কুঁচকে বলল, কেন? যতগুলো নক্ষত্র দেখছি ইতিমধ্যে তাদের মাঝে কতগুলো মারা গিয়েছে। কিন্তু এখনো দেখছি অনেক শহরগুলোর সার্বিক অবস্থার মতো তাদের যাত্রা অনন্ত অসীম, কিন্তু নিজের শেকড় ভোলা। অরিকও এবার একবার তাকালো তারাভরা আকাশটার দিকে, আবারও মুখ নামিয়ে নিল। বহুদিন আগে খোদ নক্ষত্রগুলোর মৃত্যুর পরেও তাদের দুটি এখনো যাত্রা করে চলেছে ব্রহ্মাণ্ডের মধ্যে দিয়ে। শহরগুলোর মতোই তারা বেখেয়ালি, বেপরোয়া। কল্পিত জীবনের ঐন্দ্রজালকে প্রতিনিয়ত বাস্তবিক রূপ দিচ্ছে বা নকল করে চলেছে। অস্থির, উৎফুল্ল চিত্তে তারা কেবল নিজেদেরটুকুই ভেবে চলেছে, যখন তাদেরই আশেপাশে মারা যাচ্ছে ধীরে ধীরে ধুকে ধুকে তাদের লুটতরাজ চালানো গ্রহটা। কে ভাবে তার কথা? থাকছি সেখানে, কিন্তু সেটাই নষ্ট করে চলেছি। কয়েকদিন আন্দোলন হয় সেভ দ্য আর্থ। যে আন্দোলন করে সে একটা প্রাইজ পাবে। নতুন কোনো খবর আসার আগে এই ধাক্কা সামলাতে সময় নেবে। তাকে কিছুদিন টিভিতে দেখা যাবে, সংবাদপত্রে পরিচিত মুখ হয়ে উঠবে। যেটা তাকে পরিণত করবে যাকে ম্যাগাজিন আর সংবাদপত্ররা বলে থাকে সেলিব্রিটি, যেটাকে লোকজন মনে করত সেটা নিজেই একটা আলাদা পেশা। কিছুদিন দৃঢ়কণ্ঠে ভাষণ দেবে। পার্সন অব দ্য ইয়ার হয়ে নিজের আখেরই গুছিয়ে নেবে। কয়েকদিন আমজনতা তাকে কদর করার পাশাপাশি তাকে অনুকরণ করার একটা ঘোর লাগিয়ে দেবে। এরপর সে সেই সুযোগগুলো পেতে থাকবে যেগুলো আসলে তার যোগ্যতায় যায় না কখনোই। সে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আর তারপর সে একটা পর্যায়ে পৌঁছে বাকি সব শান্ত। তাকে তার ব্যক্তিগত জীবনের বাইরে খুঁজে পাওয়া দুষ্কর। পরিবেশ আবার পূর্বের ন্যায়। যদিও তিলোর গাত্রবর্ণ তার পরিবারের বাকি সদস্যদের থেকে নাটকীয়ভাবে ভিন্ন রকমের ছিল, তার সাথে তার বাবা মায়ের চেহারার বৈশিষ্ট্যগুলো ছিল লক্ষণীয়ভাবে একই রকম। এবং কাকতালীয় কিনা জানা নেই, অরিকের সাথে তার চেহারায় কিছুটা মিল ছিল। বিশেষ করে তাদের ভ্রুযুগল। তারা ছিল যেন চারজোড়া যমজ। প্ল্যাগ না করেও তেমনি চিকন এবং একটা রেখায় এলোমেলো ভাবটা ছিল না। আর তাদের আচরণের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য, তারা মাঝে মাঝেই নিজেদের নীরবতা দিয়ে পরিবেশটা গম্ভীর করে তোলার চমৎকার একটা গুণের অধিকারী। ফলে সে মুহূর্তে কৌতুকগুলোকেও মনে হতো বিশেষ অর্থবহ। তুমি কি এখনো তাকে ভালোবাসো? নিস্তব্ধ পরিবেশে হঠাৎ অরিকের প্রশ্নটায় তিলো চমকে উঠল। ওর বুঝতে সময় লাগেনি অরিক কার কথা বলছে। তিলো একপেশে হেসে বলল, আমি থামাতে পারবো না আমাকে, কিন্তু তোমায় ঠকাবো না। অরিক নিজের কপালের উপর পড়া চুলগুলো ডান হাতের আঙুল দিয়ে ঠিক করতে করতে বলল, তার চুলগুলো নাকি আমার মতো? আমি জানি না, সবাই বলে আর কি, আমি খেয়াল করিনি। কারটা? আমাকে দেখেছ কখনো ঠিক করে? অস্বীকার করব না, এখনো সেভাবে নয়। এটা তুমি বলতে পারো, লজ্জা। অরিক মৃদু হাসল, কিন্তু কিছু বলল না।
তিলো একদৃষ্টিতে ওর দিকে চেয়ে আছে এই মুহূর্তে। অরিক এখন চশমা পরে নেই। ওর ছোট ছোট চোখগুলো চেহারার সাথে মানানসই। বরং চোখ বড় হলে খারাপ লাগত। অরিক এখন তিলোর স্বামী না হলে তিলো উপমা দিত গরুর মতো। অরিক ওর দিকে না তাকিয়েও বুঝতে পারছে যে ও এখন অরিকের দিকেই তাকিয়ে আছে। অরিক একটু লজ্জামিশ্রিত কণ্ঠে দা এজাজুল ইসলামের মতো করে বলল, আমার লজ্জা লাগে। তিলো হঠাৎ করে শব্দ করে হেসে দিল। গম্ভীর ভারী বাতাস কেটে সেখানে ফুরফুরে একটা পরিবেশ তৈরি হল। বাক্যটা পরিস্থিতির গাম্ভীর্যতা দূর করার একটা হাতিয়ার ছিল মাত্র। হাসি এক অদ্ভুত ক্রিয়া, যার প্রতিক্রিয়া বরাবরই একটা মিষ্টি পরিবেশ। তিলোর হাসিতে অরিক ইন্ধন জোগাড় করে নিল। রেলিংয়ের উপর রাখা তিলোর হাতের উপর সে হাত রাখল। তিলো তাতে কিছুই বলল না। অরিক ওর না বলাটাকেই অনুমতি ধরে নিয়ে তিলোর পিছনে গিয়ে দাঁড়িয়ে ওকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। সজ্ঞানে অরিকের ছোঁয়া পেয়ে তিলো শিউরে উঠছে বারবার। অরিক নিজের মুখটা গুজে দিল সেই পাখির নীড়ে, যাকে জগৎ জানে তার স্ত্রীর বন্য চুল হিসাবে। চুলের শ্যাম্পুর ঘ্রাণটা যেন আজ ফিকে। সেই গন্ধ নির্লজ্জভাবে তিলোর মতোই। তিলো অরিককে বাধা দিলও না, আবেশের বহিঃপ্রকাশ ঘটাল নিজের হাতের আঙুলগুলোর সামান্য বর্ধিত নখগুলোর দাগ অরিকের হাতের উপরিভাগে বসিয়ে দিয়ে। কেবল নিজের অস্বস্তি প্রকাশ করে বলল, কেউ এসে পড়লে? তিলোর কণ্ঠে আশঙ্কা। অরিক ওর চুলগুলোতে মুখটা গুজে রেখেই বলল, আসবে না। সানজিদ আছে। সানজিদ কে? এই বাড়িটার মালিক আঙ্কেলের ছেলে। তিলো তিক্ত কণ্ঠে বলল, ওই গায়ে পড়া ছেলেটা। উহু, ও মোটেই গায়ে পড়া না, ও আসলে মিশুক। আর যেমন বলে থাকি, জলি মাইন্ডের মানুষ। সে যদি ট্রেনের টিকিট কাটতে লাইনে দাঁড়ায় তো কিছুক্ষণের মাঝেই সামনে পেছনে নিজের বন্ধু বানিয়ে আড্ডা দিতে শুরু করে দেবে। যদি না তোমার মতো মানুষ থেকে থাকে তাহলে ও প্রথম দিন থেকেই তোমার কথা জানে। তুমি ওর সাথে কথা বলো? আমার বন্ধু বলতে পারো। তিলোকে হুট করে নিজের দিকে ফিরিয়ে নিয়ে ওর শাড়ির ওপর থেকে তিলোর মেরুদণ্ডের দুপাশের উঁচু উঁচু পেশিগুলোর ওপর নিজের হাত রেখে অরিক ওর মুখের দিকে তাকিয়ে বলল, জরুরি তো নয় যে নতুন স্বামীদেরকে বেহায়া হতে হবে, নাকি হতে হয়? তিলো কয়েক সেকেন্ড অরিকের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ওর বুকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমি চিন্তা করছি আমার সন্তানেরা তোমার চোখ রাঙানি দেখে একদমই ভয় পাবে না। তারা যদি আমার স্বভাব পেয়ে থাকে তবে তাদের মানুষ করা কতটা কষ্টসাধ্য একটা ব্যাপার হবে। তোমার চোখ খুব বড় বড় করলেও আমার সমান হবে না। অরিক ওর কথা শুনে মাথা নিচু করে দুবার ডানে এবং দুবার বামে নাড়িয়ে বলল, তোমার সন্তানেরা কতজন চাও? বাবা জানা, আমি ভেবেছিলাম তুমি এখনো অনেক ছোট। বাবা জানা, আমার প্রিয়। ডাকটা তিলো শুনে সামান্য কেঁপে উঠল। নতুন নতুন অনুভূতিগুলো একদমই অপরিচিত তিলোর কাছে। তিলো খেয়াল করল, অরিক করল না। ডাকটা তিলোর অস্থির হৃদয় মুহূর্তেই ঠান্ডা করে দেওয়ার মন্ত্র যেন। তিলো সেটা পাত্তা না দিয়ে বলল, আমি অবুঝ নই। 21 বছর। অরিক এক ভ্রু উঁচু করে বলল, 21 হয়েছে তোমার? 2 মাস পর হবে। তো এখন থেকেই 21 করে চিৎকার করছো কেন? এটা একটা কথার কথা আসলে। যেমন 3:45 বাজলেই বেশিরভাগ ক্ষেত্রেই এই তো 4টা বাজে বলে থাকি। তাই আমি আরো 3-4 মাস আগে থেকেই বলছি। তাহলে 21-এর বুড়ি, আমি যে আপনার অনুমতি না নিয়ে এত বড় একটা অন্যায় করে ফেললাম।
তো এখন এ সম্পর্কে আপনার বক্তব্য কি? তিলো মৃদু হেসে বলল, অনুমতি কি কেবল মুখেই দিতে হয়? মজা করো না। আমি জানি যে তুমি আমার সম্মতি সাপেক্ষেই ছুঁয়েছ। যদি তোমার মনে হতো আমি অনুমতি দেইনি, তো তুমি সেই মুহূর্তে আমাকে ছেড়ে দিতে। নিচে চলো। অরিক তিলোর সম্পূর্ণ কথা অগ্রাহ্য করে ওর খুব নিকটে দাঁড়িয়ে কণ্ঠে দৃঢ়তা এনে বলল, আমি জানি জীবনের প্রথম ভালোবাসার স্থান ভিন্ন এবং কখনোই সে স্থান কাউকে দেওয়া যায় না। কিন্তু আমি কেবল তোমাকে তোমার শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গ দেওয়ার অনুমতি চাই। বা আমার শেষ পর্যন্ত আমার পাশে থাকবে, তোমার গন্তব্য। তিলো নিশ্চুপ থেকেই সম্মতি প্রদান করল। অরিক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। অরিকের ঠোঁটের কোণের হাসিটা ওর জন্য তিলোর প্রেমকে আরও উস্কে দিল। ওরা সবসময় একে অন্যের সাথে জোড়া লেগেছে একটা অসমাধিত ধাঁধার দুটো টুকরোর মতো। অরিকের ধূম্রময়তাটি গিয়ে জুড়েছে তিলোর দুর্ভেদ্যতার সাথে, তিলোর নির্জনতাটি অরিকের জনবহুলতার সাথে, ওর উদাসীন্য ওর সংযমের সাথে। অতঃপর তাদের দুজনের নীরবতা মিলেমিশে এক হয়ে গিয়েছে। একজন অনাহুত অপরিচিতের মতো কক্ষ থেকে পিছলে বেরিয়ে গিয়েছে অস্বস্তি সে বহুক্ষণ আগে। তারপর আর কিছু ছিল না যেগুলো কখনো জুড়বে না। যা ঘটেছে সে রাতে, তা ছিল প্রণয় চরিতার্থ করার সর্বোচ্চ পন্থা। ক্ষুদ্র একটা সময়ের জন্য তারা অস্বীকার করতে পেরেছিল সেই পৃথিবীকে যেখানে বাস করত তারা, আর ওটার জায়গায় ডেকে এনেছিল অন্য আরেকটিকে, যেটি একইভাবে সত্য। তিলো নিজের শরীর ছড়িয়ে দিয়ে অরিকের উপর শুয়ে পড়ল যেন একটা তোষক। অরিক তার চিবুক রাখা ছিল নিজের হাতের লম্বাটে আঙুলগুলোর উপর, যেগুলো অভিজাত ভঙ্গিতে পেতে রাখা ছিল অরিকের অনাবৃত বুকের উপর। চোখজোড়া অরিকের মুখে নিবন্ধ। নীরবতম কিছু মুহূর্ত কাটিয়ে তিলো অরিকের পাশে শুয়ে পড়ল। অরিক ওকে নিজের বাহুডোরে আঁকড়ে ধরে বলল, আমার একটা পরামর্শ শুনবে বাবাজানা? হুম। নিজের পড়াশোনা শেষ করে নাও, তারপর আর কারো কথা ভেবো। হুম। এখন ঘুমিয়ে পড়ো। তিলো আর কথা বাড়াল না। নিজের উদ্ভট চিন্তাগুলোকে অস্বস্তির মতোই মাথা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে নিজের বড় বড় টানা টানা হরিণী চোখজোড়া বুজে ফেলল। তিলোত্তমার বিয়ে উপলক্ষে আনিস সাহেব অফিস থেকে কয়েকদিন ছুটি নিয়েছেন। সেই সুবাদে সকালের নাস্তাটা সকলে একসাথে করতে বসেছেন তিলোর অনুপস্থিতিতে। কেবল এমনিতে বাড়ির কারো একসাথে সকাল এবং দুপুরে খাওয়া হয় না, শুধু রাতেই হয়। এক একজন এক এক সময় বাড়ি থেকে বের হওয়ার আগে খেয়ে নেয়। আনিস সাহেবের পাশের চেয়ারটায় নাসিরা পারভিন বসতেই আনিস সাহেব বললেন, ছোটমা ফোন করেছিল তোমাকে? ভালো আছে? নাসিরা পারভিন স্বাভাবিক কণ্ঠেই বললেন, সন্ধ্যায় করেছিল একবার। সে নিজে যেচে গিয়েছে। খারাপ থাকবে কেন? আনিস সাহেব কথা বাড়ালেন না। নাসিরা পারভিন যে এখনো ধাক্কাটার রেশ ধরে রেখেছেন বুঝতে পারলেন। তুলি ঈশানকে কোলে নিয়ে খেতে বসে বেশ ঝামেলায় পড়েছে। ছেলেটা বড্ড জ্বালায়। হাত বাড়িয়ে টেবিলের উপর থাকা সবকিছু ফেলে দিতে চাচ্ছে। তুলি চোখ রাঙিয়ে ওকে দাবড় দিল, কিন্তু তাতে কোনো লাভ হল না। ছোট্ট ছোট্ট টিকটিকির পায়ের মতো আঙুলগুলো এক করে হাতটা গালে ঢুকিয়ে দাঁতহীন একটা মিষ্টি হাসি দিয়ে ও আবারও দুষ্টুমি করতে শুরু করল। তুলি ওর হাসি দেখে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। ছোট্ট ফোলা গাল দুটোয় সামান্য গর্তের সৃষ্টি হয় ও হাসলে। বংশগত ত্রুটি এটা। মানুষের তির্যকভাবে হাসির জন্য দায়ী মাংসপেশি জাইগোম্যাটিক মেজরের ত্রুটির কারণে গালে টোলের সৃষ্টি হয়। মাংসপেশিটা স্বাভাবিকের তুলনায় ছোট বা দুভাগে বিভক্ত হয়ে গেলে চিবুকে বা গালে টোল পড়ে। চিবুকের টোল সবসময় দেখা যায়।
কিন্তু গালের টোল হাসলে বা কোনো কথা বলতে হাসির ভঙ্গিমা চলে আসলে দেখা যায়। এটা বংশগতভাবে হয়। ইমনের টোল পড়ে গালে। সেখান থেকেই ঈশান পেয়েছে এটা। নাসিরা পারভীন তুলির কোল থেকে ঈশানকে নিয়ে বললেন, শান্তিতে খা এবার। ঈশান ওনার কোলে গিয়ে ওনার মুখ খামচে ধরল। উনি সামান্য ব্যথা পেয়ে বললেন, ফাজিল ছেলে, সারাক্ষণ হাত পা চলে, চুপ করে বস, আমি খেয়ে নিই। ঈশান আবারও হেসে দিয়ে নিজের কাজে মনোযোগ দিল। হাত দিয়ে টেবিলের উপর থাবা দিয়ে শব্দ করে চলেছে। তুলি করুণ দৃষ্টিতে একবার ওর দিকে তাকিয়ে শেষমেশ নিজের নেওয়া উদ্যোগ বাস্তবায়ন করেই ফেলল। কোনো মতে গালে একটা রুটি ঠেসে দ্রুত খেয়ে পানি খেয়াল নিল। তারপর আনিস সাহেবের খাওয়া শেষ হওয়ার আগেই হঠাৎই বলে উঠল, আব্বু, আমি আবারও ইমনের সংসারেই ফিরতে চাই। ঈশানের বাবাও। ও যা বলবে মেনে নেব। আবার ওকে বিয়ে করব। তুলির কথাগুলো আনিস সাহেবের কানে পৌঁছাতেই উনি থমকে গেলেন। এদিকে নাসিরা পারভীন কটমট করে তাকালেন তুলির দিকে। চোখ দিয়ে শাসিয়ে চলেছেন এমন বোকামির জন্য। তুলির বিশ্বাস ছিল, ইমন এখনো হয়তো ওকে ভালোবাসে। বিশেষ করে নিজের ছেলের জন্য অন্তত ওকে মেনে নেবে। যে ঝড়ই উঠুক তুলি এবার সামলে নেবে। কিন্তু ওর পক্ষে আর ইমনকে ছেড়ে থাকা সম্ভব না। তিলোর নতুন সংসার দেখে নিজের সুপ্ত ইচ্ছাটা আরও জোরদার হয়েছে। আনিস সাহেব কোমল কণ্ঠে বললেন, ওই বদলোকের সংসার তুই আবারও করতে যাবি? আত্মীয় স্বজনের কাছে মুখ রাখতে তিলের বিয়েতে ডেকেছিলাম। এখন আবার তোর ওই হারা সংসার করতে মন চাইছে। তুই পড়াশোনা শেষ করে নে, তারপর তোর আরও ভালো বিয়ে দেব। তুষার ভবিষ্যৎ পরিস্থিতি আন্দাজ করতে পেরে দ্রুত খাওয়া শেষ করে উঠতে নিতেই নাসিরা পারভীন ওকে ইশারায় ঈশানকে নিয়ে যেতে বললেন। তুষার অগত্যা সেটাই করল। বড়দের বিষয়ে তুষার তিলোর মতোই কখনো থাকতে চায় না, বিশেষ করে ঝামেলাপূর্ণ বিষয়গুলোতে। তুলি যতটা সম্ভব নিজেকে বাঁচিয়ে বলল, ঈশান তো ওর বাবাকে তাহলে কখনো পাবে না। ওর কি হবে? আমরা কি মরে গিয়েছি? আমার সামর্থ্য নেই আমার নাতিকে মানুষ করার যে তোমার ভিক্ষা চাইতে যেতে হবে? তোমার আবার বিয়ে হলে ও বাবাও পেয়ে যাবে। পরের ছেলেকে কে রাখবে? ওর নিজের বাপই তো ওকে অস্বীকার করে। আনিস সাহেব ইমনের নামে আরও কিছু বললেন। তবে কথাগুলো একসময় অসহনীয় হয়ে আসতেই তুলি কেঁদে দিয়ে চিৎকার করে উত্তেজনায় বলে উঠল, ভুলগুলো তো আমারও ছিল, কিন্তু আমি এখনো ওর সাথেই থাকতে চাই। অরিক তো তিলের সাথে ঠিকই সংসার শুরু করে দিয়েছে। আমি কেন করব না? ইমন ছাড়া আর কাউকে বিয়ে করা আমার পক্ষে কখনো সম্ভব না। আনিস সাহেব এতক্ষণ উত্তেজিত হয়ে থাকলেও এবার কম্পিত কণ্ঠে বললেন, তোর ভুল মানে? তুলি ওনার কথার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। আসলে ওর আর সাহস নেই আনিস সাহেবকে সবটা বলার। তুলি উঠে চলে গেল সেখান থেকে। আনিস সাহেব ওকে ডেকেও থামাতে পারলেন না। মেয়ের স্পর্ধায় উনি বেশ অবাক হয়েছেন। তুলি চলে যেতেই উনি নাসিরা পারভীনের দিকে রুক্ষ দৃষ্টি নিক্ষেপ করে তুলির ভুলটা জিজ্ঞাসা করাই নাসিরা পারভীনও উঠতে নেন। আনিস সাহেব এবার কর্কশ কণ্ঠে চিৎকার করে ওঠেন। নাসিরা পারভীন এমনটা আশা করেননি একদমই। আনিস সাহেব নাসিরা পারভীনের সাথে জোর গলায় খুব একটা কথা বলেন না, ঝগড়ার সময় বরং উনি নাসিরা পারভীনকে মানিয়ে নিতে চেষ্টা করেন। মাঝে মাঝে খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেলে তেতে ওঠেন। আজ ওনার ধমকের সুরে কথাটা নাসিরা পারভীনের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। উনি মনে মনে তুলির উপর রেগে গেলেও আনিস সাহেবকে ওর বিষয়ে বলে দেন। তুলি গতানুগতিক একটা ধূর্ততার শিকার মাত্র।
বিয়ের কিছুকাল পরে ও জানতে পেরেছিল ইমনের অফিসেই একটা মেয়ের সাথে ওর সম্পর্ক রয়েছে। সে তুলিকে সময় দিত কম, গুরুত্ব কমিয়ে দিয়েছিল। এটা নিয়ে ইমনের বাড়িতেই তুলির শাশুড়ি ইমনকে খুব বাজেভাবে শাসিয়েছিলেন। ঘরে বউ রেখে সে বংশের মানসম্মান নষ্ট করছে সহ ইত্যাদি ইত্যাদি। ইমন মায়ের কথা না শুনে বরং বেপরোয়া হয়ে ওঠে, তুলির গায়ে হাত তোলে পর্যন্ত। তবে আরেকদিকে সে ঠিক ছিল। যখনই তার বৈবাহিক সম্পর্কের সর্বোচ্চ উসুলের কথা উঠত সে ছাড় দিত না। আবার সেটা তুলির চাহিদা মতো একদমই নয়, নিজের প্রয়োজন অনুসারে। ইমনের বন্ধু আবিরের নিয়মিত যাতায়াতে পাল্টে যায় অনেক কিছু। ইমনের বড় ভাই তার স্ত্রী পুত্র নিয়ে সে বাড়িতে খুব কমই আসতেন। তিনি কুমিল্লায় থাকেন চাকরির সুবাদে। ইমনের বাবা বেঁচে নেই। ওর মা বড় ছেলে, ছোট ছেলে আর মেয়ের বাড়িতে সারা বছর ভাগ করে কয়েক মাস করে থাকেন। ইতিমধ্যে তুলি আবিষ্কার করল সে সন্তান ধারণ করেছে। ছোট্ট একটা প্রাণকে সে নিজের সাথে বহন করে চলেছে। সে ইমনকে জানাল। ইমন সেদিন ভীষণ খুশি ছিল এবং সে তুলিকে কথা দিয়েছিল যে তার বাইরের সম্পর্কটা থেকে সে বেরিয়ে আসবে। তুলি নিজেও এটা নিয়ে খুব খুশি ছিল এবং তুলির প্রতিটা বিষয় নাসিরা পারভিন জানতেন। তিনি আবিরের বিষয়ে তুলিকে সতর্কও করতেন। তবে ইমন এত বেশি নিজের বেস্ট ফ্রেন্ডকে বিশ্বাস করত দেখে তুলি নিজেও আবিরকে খুব বেশি বিশ্বাস করতে শুরু করে। এটা ইমনকে অনুকরণ করার একটা ঘোরে আবিষ্ট হওয়ার ব্যাপার ছিল। সবটা একটা শিল্পীর আঁকা সুনিপুণ ছবির মতো সুন্দর ছিল। কিন্তু বিপত্তিটা ঘটে আবিরের আবির্ভাবে। যেন সেই ছবিতে রঙের শেষ প্রলেপটা লেপনের আগেই শিল্পীর ছোট্ট বাচ্চাটার দুরন্তপনায় হাতে ধাক্কা লেগে সবটা নষ্ট হয়ে যায়। আবির তুলিকে জানায় ইমন আসলে ওর কলিগের সাথে তখনও প্রণয় সম্পর্কটায় জড়িয়েছিল। তুলির মনোবল একদমই ভেঙে যায়। ও ইমনের সাথে এ বিষয়ে কথা বলতে চাইলেও আবির ওকে অদ্ভুত এক পরামর্শ দেয়। সবটা ও ঠিক করে দিতে পারবে, কাটা দিয়ে কাটা তুলতে হবে। তুলি ওর সাথে প্রণয় সম্পর্কের একটা অভিনয় করলেই ইমন নিজের ভুলটা বুঝে বেরিয়ে আসবে সেই সম্পর্ক থেকে। তুলি কয়েক ঘন্টা চিন্তা করে আবিরের প্রস্তাবে রাজি হয়ে যায় রোমাঞ্চকর একটা অনুভূতি প্রাপ্তির নেশায়। আবির এরপর থেকে ওকে খারাপভাবে ছুঁতে শুরু করে, যেটাকে তুলি অভিনয়ের একটা অংশই ভেবেছিল। ওর অস্বস্তি হলেও বাধা দেয়নি। তুলি মাঝে মাঝেই বলত এসব ইমনের সামনে করবেন, কিন্তু আবির বরং গোপনেই করত। তুলির নিজে বুঝতে বুঝতে বেশ দেরি হয়ে গিয়েছে। ও নাসিরা পারভিনকে বলে দেয় এরপর সব। নাসিরা পারভিন সেদিন ওর বাড়িতে এসে ওকে দুটো শক্ত থাপ্পড় বসিয়ে দেয়, হয়তো আরও মারত। কিন্তু তুলির শারীরিক অবস্থার কথা ভেবে থেমে যান। তুলির বোকামিতে নিজে মাথায় হাত দিয়ে বসে পড়েন। সুন্দরীরা বোকা হয়, সংসার টিকিয়ে রাখতে লড়াই করতে হয়, এসব যে সত্যি তা উনি তুলিকে দিয়ে বুঝলেন। মেয়ে তাকে বিষয়টা প্রথমে জানালো না। কি ভূগোল পড়ালো সেই ছেলে যে মেয়ে তাকেই ভুলে গিয়েছে। তুলি এরপর স্বীকার করল ওর নিজেরও একসময় বেকার আবিরকে ভালো লেগেছে, তার সঙ্গ পেতে। সারাদিন বাড়িতে একা থাকে। রাতে ক্লান্ত ইমন ওর সাথে কয়েকটা কথা বলেই শুয়ে পড়ে। তুলি একাকিত্বে ভুগত। সুযোগ দুজনেই নিয়েছে। নাসিরা পারভিন আবিরের সাথে কথা বলে বিষয়টা মিটমাট করতে চাইলে আবির ওনাকে কিছু লিপিবদ্ধ তথ্য দিয়ে হুমকি দেয়। সেগুলো ছিল তুলি আর আবিরের কিছু বিশেষ মুহূর্তের ছবি আর কথাবার্তা। টাকা দাবি করে। নাসিরা পারভিন একবার নিজের ব্যাংকে জমানো টাকাগুলো দেন। এরপর আবার দাবি করলে নাসিরা পারভিন জানান উনি পুলিশে যাবে। তাতে মেয়ের সম্মান গেলে যাক।
ওনার দৃঢ়তায় আবির আর ওনাকে জ্বালায়নি। ঈশানের জন্ম পর্যন্ত আবির শান্ত ছিল। তবে ঈশানের জন্মের পর সে ঈশানের পিতৃত্ব দাবি করে বসে একদমই অনাকাঙ্ক্ষিতভাবে। প্রমাণ হিসাবে সেই সমস্ত লিপিবদ্ধকৃত তথ্য। এখনও সেসব দিয়ে তুলিকে ভয় দেখিয়ে ওর সাথে সম্পর্ক রেখেছে আবির। সেগুলো আনিস সাহেবের হাতে পড়ার ভয়। তুলি নিজের রুমে এসে দেখে তুষার ঈশানকে নিয়ে খেলছে। তুলিকে কাঁদতে দেখে তুষার একবার ওর মুখের দিকে তাকিয়ে আবারও ঈশানে মনোনিবেশ করল। তুলি ঈশানকে কোলে নিয়ে তুষারকে কড়া গলায় রুম থেকে বেরিয়ে যেতে বলল। সে একা থাকতে চায়। ঈশান হাত বাড়িয়ে তুষারের কাছে যাওয়ার জন্য কান্না শুরু করে দিল। তুষার ওকে কোলে নিয়ে বলল, তুই একাই থাক, আমি আমার জামাই নিয়ে যাচ্ছি। তুলি নিজের গালে লেপ্টে থাকা পানি মুছে বলল, তোর জামাইকে? তুষার একবার ঈশানের দিকে তাকিয়ে আবার বলল, না থাক, আমার মেয়ের সাথে তোর ছেলের বিয়ে দেব না। যদিও ঈশানকে আমার জামাই হিসাবে অনেক পছন্দ, কিন্তু ওর বাপ মা দুটোর চরিত্রই মুড়িঘণ্ট মার্কা। দুটোর মাথাতেই মশার বুদ্ধি। আমার মেয়ের জীবনটা তেজপাতা হয়ে যাবে। বলেই ঈশানের গাল টিপে ধরে সজোরে শব্দ করে একটা চুম্বন করল। ঈশান ওর শার্টের বোতাম নিয়ে গবেষণায় ব্যস্ত। তুলি ড্যাবড্যাব করে তুষারের দিকে তাকিয়ে ওর বলা কথাগুলো বিশ্লেষণ করেই তেতে উঠল। ওকে কিছু বলার আগেই ও দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। আনিস সাহেব সবটা জানার পর খানিকটা ভেঙে পড়েছেন। এতদিন কেবল ইমনেরই দোষ দিয়ে গিয়েছে, কিন্তু তারা দুজনেই যে একই রকম সেটা বুঝতে সময় লাগল। তিনি যতটা রেগে যাবেন বলে তুলি এবং নাসিরা পারভিন ভয় পাচ্ছিলেন, ততটা তিনি রাগেননি, বরং মুষড়ে পড়েছেন মেয়ে মানুষ করতে না পারার ব্যর্থতায়। নাসিরা পারভিন এখন ভয় পাচ্ছেন উনি মানসিকভাবে আদৌ সক্ষম ছিলেন কিনা তুলির কীর্তি শোনার জন্য। সোভিয়েত কৌতুকব একটা মনে পড়ে এ বিষয়ে। এক শিয়াল বনের পাশ থেকে হেঁটে যাওয়ার সময় ঝোপের আড়ালে একটা মোরগ ডাকতে শুনল। সে খুব খুশি হয়ে সেই মোরগের ডাক অনুসরণ করে ঝোপের আড়ালে গেল। এরপর সেখানে বিশাল এক ধস্তাধস্তি হল। অবশেষে শেয়ালের মৃতদেহ মুখে ধরে বেরিয়ে এলো এক নেকড়ে। শেয়ালটাকে ছুঁড়ে ফেলে নিজেকেই বাহবা দিয়ে বলল, একটা বিদেশি ভাষা শেখার কত গুণ! উৎকর্ষের বিচারে সোভিয়েত পণ্য বিশ্বমানের না হলেও তাদের ব্যঙ্গ এবং কৌতুক বরাবরই ছিল খুব উঁচু মানের। বস্তুত শাসনব্যবস্থা যেখানে যত কঠোর, কৌতুক রচনা সেখানে তত ব্যাপক। সকালে তিলোর ঘুম ভাঙতেই নিজেকে সে অরিকের পাশে খুঁজে পেয়ে প্রথমে ধরফরিয়ে উঠে বসল। হঠাৎ করে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল পুরো বিষয়টা। নিজের দিকে তাকিয়ে আবারও শুয়ে পড়ল। গোত্রাতের কথা মনে পড়ে এখন দিনের আলোতে অরিকের ঘুমন্ত মুখের দিকে তাকাতেও পারছে না ও। আবারও উঠতে গেলে অরিক ওর হাত টেনে নিজের অনাবৃত অতি স্বল্প লোমশ বুকে ফেলে ওকে আঁকড়ে ধরল। তিলো চোখ বড় বড় করে বলল, জেগে আছো তুমি? কেবল উঠলাম। কি একটা অবস্থা! ভালো। অরিকের ঘুম জড়ানো কণ্ঠটা খুব নেশাক্ত শোনাচ্ছে। বাচ্চাদের কণ্ঠের মতো লাগছে তিলোর কানে। তিলো হাত দিয়ে ওকে ছাড়িয়ে উঠতে গেলে অরিক আরও শক্ত করে ওকে ধরল। তিলো মৃদু কণ্ঠে বলল, আমার ক্ষুধা লেগেছে। এত দেরি করে সকালে খাই না আমি, রাতেও ভালো করে খাইনি। অরিক ওর চুলের মাঝে থেকে একটা লম্বা চুম্বন করে বলল, পেট ভরেছে? আজব। অরিক, আমার এখন নাস্তা করা প্রয়োজন। একটু থাকো। তিলো চুপ করে ওর হৃৎস্পন্দনের শব্দ শুনছে। লাভ ডাব শব্দজোড়াকে ঠিক এমনটা শোনা যায় বলে ওর মনে হয় না।
চুপ করে কিছুক্ষণ থেকে যখন ও বিরক্ত হয়ে উঠল, তখন আবারও অরিককে ডাকল। অরিক চোখ বুজে আছে। তিলো আবার চুপ। কিছুক্ষণ পর ওর অস্বস্তিটা বুঝতে পেরে অরিক ওর মাথায় আরেকবার ছোট করে চুম্বন করে বলল, 21-এর বুড়ি বা হয়তো ভদ্রমহিলা, আমার কথা মানো আর তোমাকে ছাড়তে বলো। তিলো দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে, ছাড়ো আমাকে। অরিক তিলোর শরীরের উপর থেকে হাত সরিয়ে নিতেই তিলো উঠে পড়ল। অরিক ঘুরে শুয়ে চোখ বন্ধ রেখেই বলল, বাবা জানা, সকালটা তোমার হাতের কফি দিয়েই শুরু হোক। আমাকে ডেকো। তারপর আবার ঘুম। অরিক। তিলো মৃদু হেসে বিছানা ছেড়ে উঠে পড়ল। চলবে।